এক রাজ্যের রাজকুমারী যখন সিংহাসনে বসার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই অন্য এক রাজ্যের এক স্বৈরাচারী শাসক তার রাজ্য দখল করে নেয়। সে তার মাকে বন্দি করে, তবে তাকে বন্দি করার আগেই প্রিন্সেস প্রোটেকশন প্রোগ্রাম নামক একটি সংস্থা তাকে এক অন্য দেশে নিয়ে গিয়ে নিরাপদে রাখে। সেখানে তাকে এক সাধারণ মেয়ের মতো জীবনযাপন করতে হয়, যা রাজপ্রাসাদের বিলাসবহুল জীবন থেকে সম্পূর্ণ আলাদা। নিজের মাকে উদ্ধার করতে এবং স্বৈরাচারী শাসকের হাত থেকে রাজ্যকে মুক্ত করতে রাজকুমারী কী করেছিল? সে কি সত্যিই এক সাধারণ মেয়ের জীবন কাটাতে পেরেছিল? শেষ পর্যন্ত কি সে তার মা ও রাজ্যকে সেই স্বৈরাচারী শাসকের হাত থেকে বাঁচাতে পেরেছিল? সম্পূর্ণ গল্পটা জানতে আপনাদের সবাইকে মুভিজ বুক স্টোরি চ্যানেলে স্বাগতম। গল্পের শুরুটা হয় এক মাছ ধরার সরঞ্জাম বিক্রির একটি দোকান থেকে, যেখানে কাটার নামের এক মেয়ে কাজ করে। সে একজন স্কুল ছাত্রী, তবে পড়াশোনার পাশাপাশি সে এই দোকানটিও চালায়। সে খুবই পরিশ্রমী। ড্যানি নামের একটি ছেলে, যে কাটারের সহপাঠী, সেখানে এসে পৌঁছায়। ছোটবেলা থেকেই কাটারের মনে তার প্রতি একতরফা ভালোবাসা বা ক্রাশ রয়েছে, কিন্তু ড্যানির কখনোই কাটারের প্রতি বিশেষ কোনো আগ্রহ ছিল না। এমনকি সে কাটারের নামও মনে রাখেনি। মাছ ধরার সরঞ্জাম কিনতে এসে সে জিজ্ঞাসা করে, তোমার নাম কি? কাটারকে তখন তাকে নিজের নামটা আবারও বলতে হয়। সে মাছ ধরার সরঞ্জাম কিনে সেখান থেকে যাওয়ার সময় কাটার তার পিছু নেয়। তার উদ্দেশ্য ছিল কোনো অজুহাতে তার গাড়িতে লিফট চাওয়া এবং তার সাথে কিছুটা সময় কাটানো। কিন্তু তার গাড়িতে আগে থেকেই দুটি মেয়ে বসেছিল। সামনের সিটে বসা মেয়েটির নাম চেলসি এবং পেছনের সিটে বসা মেয়েটির নাম ব্রকি। দুজনেই বেশ ধনী পরিবারের মেয়ে এবং তারা একে অপরের বান্ধবী। কিন্তু কাটার ধনী নয় বলে তারা সবসময় তার নিন্দা করে। তারা এমনভাবে নিজেদের জাহির করে যে তাতে কাটারও বিরক্তিতে পড়ে যায়। এবার কাটার ড্যানিকে জিজ্ঞাসা করলো, আমাকে কি একটু গাড়িতে করে পৌঁছে দেবে প্লিজ? চেলসি গাড়ির পিছনের সিটে তার একটা জামা ছড়িয়ে রেখে বলল, এই জায়গাটা একজনের জন্য রাখা, তোমার বরং বাসে করেই স্কুলে আসা উচিত। অন্তত ড্যানি তো বলতে পারতো, চেলসি তোমার জামাটা সরিয়ে কাটারকে বসতে দাও, কিন্তু না, সে কিছুই বলল না। কাটারের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। বেচারা কাটার মন খারাপ করে আছে। কাটারের বাবা মেসন তা দেখছেন। তিনি বললেন, ঠিক আছে, আমি তোমাকে স্কুলে পৌঁছে দেবো। মেসন আসলে একটি ছোট্ট রাজ্যের সৈন্যবাহিনীর জেনারেল। তিনি কাটারকে সাহস দিয়ে বলেন, এই বয়সী ছেলেরা এমনই হয়, হতাশ হয়েও না, সব ঠিক হয়ে যাবে। ঠিক তখনই রাজ্যের প্রাসাদ থেকে জরুরি প্রয়োজনে তার কাছে একটি ফোন আসে। কাটার আরও মন খারাপ করে জিজ্ঞেস করে, বাবা, তুমি কি আবার চলে যাচ্ছ? মেসন উত্তর দেয়, আমি মাত্র 2 সপ্তাহের জন্যই যাচ্ছি, চিন্তা করো না, আমি শীঘ্রই ফিরে আসব। পরের দৃশ্যে রাজ্যের রাজপ্রাসাদ দেখানো হয়েছে, যেখানে বাবার মৃত্যুর পর রাজকন্যা রোজ সিংহাসনে বসতে চলেছেন। অভিষেক অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। রোজের পোশাক ডিজাইনার, যাকে রোজ খুব ভালো বন্ধু মনে করে, সে সেখানে এসে পৌঁছায়। সে বলে, এই পোশাকে তোমাকে অপূর্ব দেখাচ্ছে। এদিকে রানী মেসনের সাথে কথা বলছেন। মেসন অত্যন্ত উদ্বিগ্ন, কারণ রাজার মৃত্যুর পর যে কোনো মুহূর্তে প্রতিবেশী রাজ্যের এক স্বৈরাচারী শাসক তাদের রাজ্য দখল করার চেষ্টা করতে পারে। যাই ঘটুক না কেন, তার আগেই রোজকে সিংহাসনে বসতে হবে। মেসন রানীকে আশ্বস্ত করে বলেন, চিন্তা করবেন না, এমন কিছুই ঘটবে না। যদি কোনো বিপর্যয় ঘটে, তবে আমি রোজকে নিজের মেয়ের মতোই আগলে রাখব। রানী বলেন, হ্যাঁ, আপনার ওপর আমার সম্পূর্ণ আস্থা আছে মেসন। ঠিক এই কারণেই আমি আপনাকে এখানে ডেকেছি। পরের দৃশ্যে রোজ সিংহাসনে বসে ঠিক যখন তার মাথায় মুকুট পরানো হতে চলেছে, তখনই শত্রু রাজ্যের এক নায়ক কেন সেখানে এসে হাজির হয়। তার সেনাবাহিনী পুরো রাজ্য ঘিরে ফেলেছে। এখন সে যদি রোজকে বন্দি করতে পারে, তবে পুরো রাজ্য তার দখলে চলে যাবে। আর ঠিক এই আশঙ্কাটাই রানী করেছিলেন। মেসন কেনের কয়েকজন অনুচরকে হত্যা করে রোজকে উদ্ধার করে। রানী তাদের পিছু নেন এবং এক পর্যায়ে মেয়েকে বলেন, মা, এখানকার পরিস্থিতি আমি সামলে নেব, কিন্তু তোমাকে তার হাতে পড়তে দেব না। তুমি মেসনের সাথে যাও, ও তোমাকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাবে। রোজ বলে, তুমিও এসো মা। কিন্তু রানী বলেন,
আমি যদি চলে যাই তবে এই রাজ্যের মানুষের কি হবে? যেভাবেই হোক আমাদের রাজ্য পুনরুদ্ধার করতেই হবে। ততদিন পর্যন্ত তোমাকে সবার আড়ালে লুকিয়ে থাকতে হবে। এরপর তিনি রোজকে তার একটি লকেট দেন এবং মেসনের সাথে তাকে পাঠিয়ে দেন। তারা একটি হেলিকপ্টারে করে পালিয়ে যান। কেন তাদের বলে মেয়ে পালিয়ে গেছে বলে যেন তারা খুব বেশি খুশি না হয়। খুব শীঘ্রই আমি তাদের খুঁজে বের করে বন্দি করব। তখন এই রাজ্যটি আনুষ্ঠানিকভাবেই আমার হয়ে যাবে। একথা বলেই সে রানীকে বন্দি করে। এদিকে মেসন রোজকে এমন একটি দ্বীপে নিয়ে যায় যেখানে একটি গোপন বাংকার রয়েছে। জায়গাটি আসলে কি তা নিয়ে রোজ বিভ্রান্ত হয়ে পড়ে। পরে জানা যায় যে এটি প্রিন্সেস প্রোটেকশন প্রোগ্রাম নামক একটি আন্তর্জাতিক সংস্থার গোপন আস্তানা। বিশ্বের যেসব ছোট ছোট রাজ্যে এখনো রাজপরিবার শাসন ক্ষমতায় রয়েছে সেসব রাজ্য কোনো সংকট বা ক্ষমতা দখলের ঘটনা ঘটলে এই সংস্থাটি রাজকন্যাদের উদ্ধার করে নিয়ে আসে। বিভিন্ন রাজপরিবারই এই সংস্থার অর্থায়ন বা পরিচালনার দায়িত্বে রয়েছে। সংস্থার পরিচালক মলি রোজকে সবকিছু বিস্তারিতভাবে বুঝিয়ে বলেন। তিনি জানান যে এভাবেই তারা অনেক রাজ্যের রাজকন্যাদের উদ্ধার করেছেন এবং বিশ্বের বিভিন্ন স্থানে তাদের নিরাপদে রেখেছেন। রোজ কিছুটা ঘাবড়ে যান। সে প্রশ্ন করে, এখানে আমাকে কি করতে হবে আর কতদিন আমাকে এখানে থাকতে হবে? মলি তাকে আশ্বস্ত করে বলে যে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তুমি নিরাপদে থাকলেই তোমার রাজ্য নিরাপদ। আনুষ্ঠানিকভাবে রাজ্য বুঝে পাওয়ার পর আমরা তোমাকে সেখানে ফিরিয়ে নিয়ে যাব। ততদিন পর্যন্ত তোমাকে নিজের পরিচয় বদলে অন্য কোথাও থাকতে হবে। রোজের পরিচয় বদলানোর জন্য সে প্রথমে তার চুল কাটতে শুরু করে, কিন্তু রোজ বলে যে কিছু করার আগে তাকে ম্যাসনের সাথে কথা বলতে হবে। সে ম্যাসনকে জিজ্ঞেস করে, কি হয়েছে? আমি এখানে খুব ভয় পাচ্ছি। আমি ভাবছি সেখানে আমার মায়ের কি হবে। আমার রাজ্যে ফিরে যাওয়া উচিত। ম্যাসন বলে, যতক্ষণ তুমি নিরাপদে থাকবে তোমার মায়ের কিছুই হবে না। তুমি যদি ফিরে যাও তাহলে কেন তোমাকে বন্দি করবে এবং তারপর তোমার মা এবং রাজ্য উভয়ই তার হাতে চলে যাবে। যতক্ষণ না রাজ্যটি আইনত তোমার হয় ততক্ষণ তোমাকে নিরাপদে থাকতে হবে এবং তাদের দৃষ্টির বাইরে থাকতে হবে। রোজ এটি বুঝতে পারে এবং তার পরিচয় পরিবর্তন করতে রাজি হয়। তারপর তার চুল কেটে তার পোশাক পরিবর্তন করা হয়। চুল পাল্টানোর পর মলি বলে, তোমার নাম আজ থেকে আর রোজ নয়, রোজই হবে এবং মনে রাখবে তুমি আজ থেকে রাজকন্যা নও, একজন সাধারণ আমেরিকান মেয়ে এবং সেই অনুযায়ী তোমাকে তোমার আচরণও পরিবর্তন করতে হবে। এরপর তারা রোজকে অন্য দেশে পাঠাতে চায়, কিন্তু রোজ সেখানে যেতে রাজি হয় না। সে বলে, আমি ম্যাসনের সাথেই নিরাপদে থাকবো, আমাকে তার সাথে পাঠানো হোক। পরের দৃশ্যে মেসন রোজকে তার বাড়িতে নিয়ে আসে। এরপর স্কুল থেকে বাড়ি ফিরে কার্টার তার ঘরে রোজকে দেখে চমকে ওঠে। সে জিজ্ঞেস করে, আপনি কে? রোজ তখনও রাজকুমারের মতোই কথা বলে। সে বলে, মেজর মেসন আমাদের এই ঘরটি দিয়েছেন। আপনি কি তার মেয়ে? কার্টার বলে, হ্যাঁ, আমি মেসনের মেয়ে। উনি কি তোমাকে এই ঘরটি দিয়েছেন? রোজ বলে, হ্যাঁ, ঘরটা খুবই ছোট, কিন্তু নিরাপত্তার কথা ভেবে আমরা এখানে থাকতে অভ্যস্ত হয়ে যাব। কার্টার বুঝতে পারে না আসলে এই মেয়েটি কে। সে সোজা মেসনের কাছে গিয়ে জিজ্ঞেস করে, বাবা, এই মেয়েটি কে আর সে কোথা থেকে এসেছে? এরপর মেসন পুরো ঘটনাটি বুঝিয়ে বলে। সে আরও বলে, রোজের ভালো মতো দেখাশোনা করতে হবে আমাদের। যতক্ষণ না রাজ্যটি আনুষ্ঠানিকভাবে রোজের হাতে তুলে দেওয়া হচ্ছে বা তার অধীনে আসছে ততক্ষণ তার কথা যেন কেউ জানতে না পারে। কার্টার বলে, ঠিক আছে বাবা, কিন্তু কেউ যদি জিজ্ঞেস করে ও কে, তখন আমি কি বলবো? মেসন বলে, শুধুই বলবে ও তোমার কাজিন। এরপর কার্টার নিজের ঘরে ফিরে রোজকে বলে, আমাদের এই ঘরটা ভাগ করে নিতে হবে। রোজ প্রশ্ন করে, এত ছোট একটা ঘরে দুজন মানুষ কিভাবে থাকবে? ঘরটা তো খুব ছোট। উত্তরে কার্টার বলে, এই যে শুনুন, এটা আপনার রাজপ্রাসাদ নয়, এটা আমাদের ছোট্ট একটি ঘর। এখানে থাকতে হলে আপনাকে একটু মানিয়ে নিতে হবে। বুঝতে পেরেছেন? আর তারপর বন্ধুরা নেমে আসে রাত। রোজ তার ঘরে রানীর মতো বসে থাকে আর কার্টার তার জন্য পিৎজা নিয়ে আসে, কিন্তু সে বলে, আমি খেতে চাই না। তবে তুমি কি আমাকে একটা নাইট স্যুট দেবে? আমার আর কোনো পোশাক নেই।
আর তুমি কি আমার বিছানাটা গুছিয়ে দেবে? কার্টার বলে, ওহে ম্যাডাম, এখানে আপনি কোনো রাজকুমারী নন আর আমি আপনার কোনো দাসী নই। আপনাকে সব কাজ একাই করতে হবে। আর এই নিন নাইট স্যুট। সে তার একটা নাইট স্যুট রোজের মুখের ওপর ছুঁড়ে দেয়। এরপর রোজ বাথরুমে গিয়ে চিৎকার করে ওঠে। কি হয়েছে তা দেখার জন্য কার্টার ও মেসন ছুটে যায়। একটি টিকটিকি দেখে সে চিৎকার করছিল। কার্টার টিকটিকিটিকে হাতে ধরে বলে, তুমি কি প্রাসাদে কখনো এমন কিছু দেখোনি? রোজ বলে, না, ওটা দেখতে কেমন? ওটা কি কোনো পোকামাকড়? আতঙ্কিত হয়ে একথা বলেই সে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। কার্টার মেসনকে বলে, বাবা, আমি তো আগেই তোমাকে বলেছি এই মেয়েটা আমাদের জন্য একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। মেয়েটা আসলে কেমন? পরদিন সকালে কার্টারের একটা জামা পরে রোজ ডাইনিং টেবিলে বসে আছে। হয়তো সে আশা করছে কেউ তাকে খাবার বেড়ে দেবে, ঠিক যেমনটা প্রাসাদে হতো। কিন্তু ম্যাসন ও কার্টার তাড়াহুড়ো করে খাবার মুখে পুড়ছে, আর তাদের খাওয়ার এই অস্বাস্থ্যকর ভঙ্গি দেখে রোজ অবাক হয়ে যায়। ঠিক তখনই স্কুল বাসটি এসে পৌঁছায়। কার্টার মেসনকে বিদায় জানিয়ে চলে যায়। রোজ ও মেসনকে বিদায় জানিয়ে বাসের দিকে এগিয়ে যায়। চালক রোজের দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন, তুমি কে মা? তোমাকে তো খুব সুন্দর দেখাচ্ছে। রোজ উত্তর দেয়, আমি কার্টারের কাজিন। তো বন্ধুরা, রোজ তার জীবনে প্রথমবার বাসে ওঠে আর বাসটি ঝাঁকুনি দিতেই সে পড়ে যায়। রোজ বলে, আমি এতে অভ্যস্ত নই। মেসন তার ট্রাক থেকে একটি গোপন ব্যবস্থার মাধ্যমে মালিককে ফোন করে জানায় যে প্রিন্সেস চতুর্থ ধাপ সফলভাবে পার করেছে। চতুর্থ ধাপ পার করার অর্থ হলো রোজ এখন সাধারণ মানুষের ভিড়ে মিশে গেছে এবং কারো মনেই কোনো সন্দেহ জাগছে না। এরপর রোজ ও কার্টার স্কুলে এসে পৌঁছায়। কার্টার আগে আগে হাঁটছিল। রোজ বাস থেকে নামার সাথে সাথে এডওয়ার্ড নামের এক ছেলে তার ভিডিও করতে শুরু করে এবং জিজ্ঞেস করে, তোমার তো এখন এই স্কুলে থাকার কথা নয়। আসলে এডওয়ার্ড কার্টারকে পছন্দ করে, কিন্তু কার্টার ছোটবেলা থেকেই ড্যানির প্রেমে মগ্ন। রোজ উত্তর দেয়, আমি কার্টারের কাজিন। এডওয়ার্ড জিজ্ঞেস করে, তোমার বাড়ি কোথায়? ঠিক তখনই কার্টার সেখানে এসে বলে, ও আমার কাকার মেয়ে। সে সঙ্গে সঙ্গে রোজকে সেখান থেকে নিয়ে যায় এবং বলে, তুমি তো রাজকুমারীর মতোই হাঁটছো আর রাজকুমারীর মতোই কথা বলছো। প্লিজ এমনটা করো না। স্বাভাবিকভাবে কথা বলার চেষ্টা করো, স্বাবলম্বীভাবে কথা বলো। তা না হলে কেউ জেনে গেলে বিপদ হবে। এরপর তারা দুজনেই ক্লাসে যায়। ড্যানি এক দৃষ্টিতে রোজের দিকে তাকিয়ে থাকে, যা কার্টারের ভালো লাগে না। এরপর ফরাসি ভাষায় শিক্ষক ক্লাসে এসে রোজের সাথে কথা বলতে শুরু করেন। রোজ যেহেতু একজন রাজকুমারী, তাই সে অনেক ভাষাই জানতো। তাকে সাবলীলভাবে ফরাসি ভাষায় কথা বলতে দেখে সবাই অবাক হয়ে যায়। বাহ, দারুণ তো। সে বলে, এখানকার আর কেউ এত ভালো ফরাসি বলে না। কার্টারের আশঙ্কা হয় যে সে হয়তো বলেই ফেলবে যে সে একজন রাজকুমারী, কিন্তু রোজ সত্যতা প্রকাশ করতে রাজি হয় না। এইদিকে রানী কেইনের হেফাজতে রয়েছে। কেইন অনেক চেষ্টা করেও তার মুখ থেকে কোনো কথাই বের করতে পারে না। রানী তাকে সাফ জানিয়ে দেয়, তুমি চাইলে আমাকে যত খুশি নির্যাতন করতে পারো, কিন্তু আমি তোমাকে কিছুই বলবো না। কেইন উত্তর দেয়, না না, আমি কেন তোমাকে নির্যাতন করব? আমি শীঘ্রই তোমার মেয়েকে খুঁজে বের করব। এরই মধ্যে রোজ দুপুরের খাবার খেতে যায়। সেখানকার সব খাবারই তার কাছে নতুন, এমনকি পিৎজা বা বার্গার কি সেটাই সে জানে না। সে রাঁধুনিকে জিজ্ঞেস করে আর সে বলে, তুমি কি জানো না বার্গার কি? তুমি কোথা থেকে এসেছো? রোজ তাকে কিছুই বলতে পারে না, তাই সে চুপচাপ নিজের খাবার নিয়ে একটা টেবিলে গিয়ে বসে আর সবাই তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাতে থাকে। চেলসি, ব্রকি এবং ড্যানি বিশ্বাসই করতে পারে না যে কার্টারের এমন একটা সুন্দরী কাজিন থাকতে পারে। চেলসি রোজের ওপর ঈর্ষান্বিত হয়, কিন্তু ড্যানি ততক্ষণে তার প্রেমে পড়ে গেছে। তাই ব্রকি চেলসিকে আরও ঈর্ষান্বিত করার জন্য বলে, ওর চুলের স্টাইলটা দেখ কি দারুণ। আর ওদিকে রোজ খুব পরিপাটিভাবেই খেতে বসে, যেন কোনো রাজপ্রাসাদের ভোজসভা, যেখানে ন্যাপকিন ও অন্যান্য সবের আয়োজন সাজানো। সে তো জানেই না কিভাবে বার্গার খেতে হয়, তাই কার্টার তাকে শিখিয়ে দেয়।
এরপরই একজন কর্মী এসে হোমকামিং পার্টির ঘোষণা করে। তারা জানায় যে এই পার্টির জন্য স্কুলের সেরা 3জন মেয়েকে বাছাই করা হবে। আচরণ, দয়া এবং ভালো কাজের উপর ভিত্তি করে এই বাছাই প্রক্রিয়া চলবে। এভাবেই সেরা 3জন প্রিন্সেস বা রাজকন্যাকে বেছে নেওয়া হবে এবং ভোটের মাধ্যমে কুইন বা রানীর খেতাব ও মুকুট পরানো হবে। ঘোষণাটি শুনে রোজ কার্টারকে জিজ্ঞাসা করে, সত্যিই কি রানী হওয়া যায়? কার্টার বলে, হ্যাঁ, যে কেউ রানী হতে পারে। কথাটা শুনে রোজ উত্তেজিত হয়ে টেবিলের ওপরে উঠে দাঁড়ায় এবং ঘোষণা করে, কার্টার একজন চমৎকার মেয়ে, তোমরা সবাই ওকে স্কুল কুইন বানাও, সবাই ওকে ভোট দাও। বন্ধুরা, স্কুল কুইন তো কেবলই একটা খেতাব মাত্র, কিন্তু রোজের ধারণা কার্টার যদি কুইন হয় তবে স্কুলটা তার রাজ্যে পরিণত হবে এবং সে সেখানে রাজত্ব করতে পারবে। কার্টারের কাছে বিষয়টা বেশ অস্বস্তিকর মনে হয়, তাই সে উঠে চলে যায়। বাড়ি ফেরার পথে রোজ তাকে জিজ্ঞাসা করে, আমি কি এমন কিছু বলেছি যার জন্য তুমি এমন আচরণ করছো? রোজের কথায় কার্টার খুব একটা খারাপ বোধ করে না ঠিকই, কিন্তু তার মনে কিছুটা ইমোশন কাজ করে। সে ভাবে, স্কুল কুইন হওয়ার মতো প্রতিভা আমার নেই, এমন কোনো বিশেষ গুণও আমার নেই যার জন্য কেউ আমাকে ভোট দেবে। তাই সে মেসনের কাছে অভিযোগ করে, বাবা, রোজ আমাদের জীবনধারা কখনোই বুঝবে না। কিন্তু মেসন বলে, মা, ওকে একটু সময় দাও, ও তো সবেমাত্র এসেছে, দ্রুতই সবকিছু শিখে যাবে। সেদিন রাতে রোজ খুব কাঁদে, মায়ের কথা তার খুব মনে পড়ে। পরদিন সকালে কার্টারকে সাহায্য করতে তার দোকানে যায়। কার্টার তাকে একটু মজা করে বলে, একটা কাজ করো তো, পোকামাকড় ভর্তি ওই বক্সগুলো তাকের উপরে সাজিয়ে রাখো। মাছ ধরার জন্য টোপ হিসেবে এই পোকামাকড়ই ছিপের সঙ্গে লাগাতে হয়। পোকা দেখে রোজ ভয় পেলেও সে সেগুলি তাকে সাজাতে শুরু করে। কার্টার যখন বাইরে মেসনের সঙ্গে কাজ করছিল তখন তারা ভেতর থেকে কিছু পড়ার শব্দ শুনতে পায় এবং দুজনেই ছুটে ভিতরে যায়। আসলে তাকের ওপরে বক্স রাখতে ওঠার সময় রোজ পড়ে গিয়েছে, তার গায়ের ওপর তখন ছড়িয়ে পড়েছিল পোকামাকড়। এরপর মেসন তাকে উঠে দাঁড়াতে সাহায্য করে। সে বলে, আমার মাথা ঘুরছে, আমি এখন স্নান করতে যাচ্ছি। মেসন ও কার্টার দুজনেই তার এই সরলতা দেখে হেসে ফেলে। এরপর মেসন আদর মাখা স্বরে কার্টারকে ধমকের সুরে জিজ্ঞেস করে, তুমি কেন ওকে কাজ করতে দিলে? আগে আমাকে বলো। কার্টার উত্তর দেয়, ও নিজেই কাজ করতে চেয়েছিল বাবা, তাই আমি ওকে কাজটা দিয়েছি। পরের দৃশ্যে দেখা যায় রোজ তাদের জন্য নতুন সব খাবার রান্না করেছে, কারণ তারা সবসময় একই ধরনের পিৎজা ও বার্গার খায়, যা রোজের একদমই পছন্দ নয়। সে মাথায় ফুলের মুকুট পরে তাদের খাবার পরিবেশন করে। কার্টার জিজ্ঞেস করে, তুমি কি রান্না করতে জানো? রোজ উত্তর দেয়, হ্যাঁ, আমার মা একজন কৃষকের মেয়ে, তিনিই আমাকে রান্না শিখিয়েছেন। তোমরা তো রোজ বাইরে থেকে খাবার কেনো, তাই ভাবলাম আজ একটু কিছু রান্না করে তোমাদের খাওয়াই, খেয়ে বলো তো কেমন হয়েছে। মেসন বলে, ওহ, তুমি সত্যিই খুব ভালো রান্না করছো প্রিন্সেস। কার্টার, তুমিও একটু চেখে দেখো। কিন্তু কার্টার বলে, না, আমি শুধু বার্গারই খেতে চাই। কথা বলেই সে উঠে চলে যায়। রোজ কিছুটা মন খারাপ করে বলে, দুঃখিত। কার্টার তো এটা চেখেও দেখলো না। পরের দৃশ্যে দেখা যায় রোজ তার বিছানায় বসে কাঁদছে। কার্টার ঘরে ঢোকে আর রোজ তাকে আবারও জিজ্ঞেস করে, আমি কি কোনো ভুল করেছি? আমার কোনো কথায় যদি তোমার মনে কষ্ট লেগে থাকে তবে দয়া করে আমাকে ক্ষমা করে দিও। দেখো, আমার পরিস্থিতি সম্পর্কে তুমি তো ভালোভাবেই জানো, এখানে থাকাটা আমার জন্য কতটা জরুরি। আমার নিরাপত্তা তোমার হাতে আর আমার রাজ্যটা রয়েছে কেইনের হাতে। তবে আমি আমার মায়ের জন্য বেশি চিন্তিত, মানে রাজ্যের চেয়েও বেশি দুশ্চিন্তা হচ্ছে আমার মাকে নিয়ে। জানি না মা এখন কেমন অবস্থায় আছেন, আর যেই মাত্র আমি আমার রাজ্য ফিরে পাবো অমনি এখান থেকে চলে যাব। আমি আর বেশি দিন তোমাদের বিরক্ত করব না। এসব শুনে কার্টার নিজের আচরণের জন্য অনুতপ্ত হয় এবং রোজের কাছে ক্ষমা চায়। এভাবেই তাদের মধ্যে পুনরায় সুসম্পর্ক গড়ে ওঠে। এরপর তারা খেলতে চলে যায়। এডওয়ার্ডও সেখানে পার্ট টাইম কাজ করে এবং
কার্টারের খুব ভালো যত্ন নেয়, তার পায়ের মাপ অনুযায়ী জুতো কিনে দেয় এবং রোজের কাছেও তার জুতোর মাপ জানতে চায়। কিন্তু রোজ তাকে মাপ বলে না, বরং সে ওপরতলায় গিয়ে টেবিলের কাছে রাজকুমারের মতো বসে থাকে, ঠিক যেমনটা সে প্রাসাদে বসে থাকতো যখন ডিজাইনাররা তার বিভিন্ন মাপের জুতো পরিয়ে দেখতেন কোনটি ঠিকঠাক মানায়। তাই এখনো সে মনে করে এখানেও ঠিক এমনটাই হবে। তাকে ওভাবেই বসে থাকতে দেখে এডওয়ার্ডের খুব অদ্ভুত লাগে, মনে হয় যেন কোনো রানী সেখানে বসে আছে। তবুও সে তার জন্য জুতো নিয়ে আসে। এদিকে তার বান্ধবীরা চ্যালস ও ব্রকি মনে মনে তীব্র ঈর্ষা অনুভব করে ভাবে এই নতুন মেয়েটি কি চমৎকার আর মার্জিত, আর এডওয়ার্ড তার সেবা করছে ঠিক যেন কোনো সাধারণ ভৃত্যের মতো। কেউ যদি আমারও এমন সেবা করত। এমন সময় চেলসির জুতোর ফিতে খুলে যায়, তাই সে পা ছড়িয়ে বসে অপেক্ষা করতে থাকে কখন কোনো সুদর্শন যুবক এসে তার জুতোর ফিতে বেঁধে দেবে। কিন্তু পাশ দিয়ে যাওয়ার সময় দুজন জুনিয়র ছেলে তাকে নিয়ে ঠাট্টা করে বলে, দিদি আপনার জুতোর ফিতে তো খোলা, ওটা বেঁধে নিন, নইলে পড়ে যাবেন আর আপনার মেজাজটাই বিগড়ে যাবে। এই ঘটনায় চেলসি ভীষণ অপমানিত বোধ করে। এদিকে ড্যানি রোজের ওপর থেকে যেন চোখই সরাতে পারে না, কিন্তু রোজ তার স্বভাব বুঝে ফেলেছে। সে সুন্দরী মেয়েদের দিকেই কেবল এমনভাবে তাকিয়ে থাকে আর বাকি সবাইকে উপেক্ষা করে। তাই সে ড্যানির দিকে ফিরেও তাকায় না। কিন্তু এডওয়ার্ড আর চোখে কার্টারের দিকে তাকাচ্ছে। রোজ বিষয়টি খেয়াল করে এবং বুঝতে পারে যে কার্টারের প্রতি এডওয়ার্ডের নিশ্চয়ই বিশেষ কোনো আকর্ষণ রয়েছে। এরপর সবাই খেলা করতে শুরু করে। চেলসি তার প্রথম শটেই ফুল স্ট্রাইক করে, রোজও তার প্রথম প্রচেষ্টায় ফুল স্ট্রাইক করে। শুরুতে মনে হচ্ছিল হয়তো এটা নিছকই একটা ভালো শট বা কাকতালীয় ঘটনা, কিন্তু রোজ বারবারই বল ছুটতে থাকে এবং প্রতিবারই ফুল স্ট্রাইক করতে থাকে। তার খেলা দেখার জন্য লোকজন ভিড় জমায়। চেলসি এতে ভীষণ ক্ষিপ্ত হয়ে ওঠে। ব্রকি অবশ্যই রোজকে ততটা পছন্দ করে না, কিন্তু চেলসির দুশ্চিন্তা হয় যে নিজের প্রতিভা দেখিয়ে এবং অন্য সবার মন জয় করে রোজ হয়তো এবছর রানী হয়ে যাবে। রোজকে ফাঁদে ফেলার উদ্দেশ্যে চেলসি ও ব্রকি তার সাথে কথা বলতে শুরু করে। তারা বলে, তুমি দারুণ খেলছো। এরপর তারা তিনজন নিজেদের পরিচয় দেয়। পরের দৃশ্যে দেখা যায় রোজ ও কার্টার তাদের ঘরে আছে। রোজ বলে, তোমাকে একটা কথা বলবো। আজ আমি দুটো বিষয় খেয়াল করেছি। এডওয়ার্ড অনেকক্ষণ ধরে তোমার দিকে তাকিয়েছিল, কিন্তু তুমি তাকিয়েছিলে ড্যানির দিকে। ব্যাপারটা কি? তুমি কি ড্যানিকে পছন্দ করো? কার্টার বলে, আমরা ছোটবেলা থেকেই একসাথে আছি। একদিন আমরা যখন তৃতীয় শ্রেণীতে পড়তাম তখন সে খুব আদর করে আমাকে চুমু খেয়েছিল। তারপর থেকেই আমি তাকে পছন্দ করতে শুরু করি, কিন্তু মনে হয় তার কাছে আমার কোনো গুরুত্বই নেই। সে আমার নামটাও মনে রাখে না। রোজ বলে, আমার মনে হয় তুমি তাকে অতিরিক্ত গুরুত্ব দিচ্ছ। সে কোনোভাবেই তোমার যোগ্য নয়। তবে হ্যাঁ, আমি এডওয়ার্ডের চোখে তোমার প্রতি ভালোবাসা দেখেছি। সে সত্যিই খুব ভালো মানুষ। এটা আমার মতামত, তবে বাকি সিদ্ধান্ত তোমার। রোজ জিজ্ঞেস করে, আমরা কি কালকে বোলিং খেলতে যাব? কার্টার বলে, আমি যেতে পারবো না, কারণ আগামীকাল আমাকে দোকানটা সামলাতে হবে। আসলে এখানে সবাইকেই কিছু না কিছু কাজ করতে হয়, নইলে সংসার চলবে না। রোজ বিষয়টি বোঝে এবং সেই পরামর্শ মেনে পরের দিন চেলসির বাবার আইসক্রিমের দোকানে কাজ করতে যায়। সুযোগ বুঝে চেলসি রোজকে বিপাকে ফেলার পরিকল্পনা করে এবং বলে, হ্যাঁ তুমি এখানে কাজ করতে পারো, তবে একটা কথা, আজ তোমাকে একাই দোকানটা সামলাতে হবে। শুভকামনা রইল। একথা বলেই সে চলে যায় এবং ব্রকিকে বলে যে শিকার এখন জালে আটকে পড়েছে, এবার দেখো আমি কি করি। এদিকে কার্টার মাছ ধরছে আর এডওয়ার্ড তার ভিডিও করছে। এমন সময় এডওয়ার্ডের ফোনে একটি কল আসে এবং দুজনে তাড়াহুড়ো করে চেলসির আইসক্রিমের দোকানের দিকে ছুটে যায়। চেলসি ইচ্ছা করেই তার অনেক বন্ধুকে একই সঙ্গে দোকানে পাঠিয়েছিল, আর রোজ তাদের সবাইকে সামলাতে হিমশিম খাচ্ছিল। তাছাড়া সে মেশিন থেকে ঠিকমতো আইসক্রিমও বের করতে পারছিল না। এটা দেখে চেলসি ও তার বন্ধুরা হাসিতে ফেটে পড়ে। জুসের মেশিন উপচে পড়ে পুরো দোকানটাই নষ্ট হয়ে গেল। চেলসি আসলে
এভাবেই রোজের ইমেজ নষ্ট করার পরিকল্পনা করেছিল, যাতে কেউ তাকে ভোট না দেয় এবং সে কুইন হতে না পারে। ঠিক তখনই সেখানে কার্টার ও এডওয়ার্ড এসে হাজির হলো। সবাই রোজকে দেখে হাসাহাসি করছিল। কার্টার জিজ্ঞেস করলো, রোজ, তুমি এখানে কেন এসেছো? রোজ উত্তর দিল, গতকাল তো তোমরাই বলেছিলে যে সবাইকে এখানে কাজ করতে হবে, তাই আমি কাজ করতেই এসেছিলাম। কার্টার বলে, ওহ, তুমি বড্ডই সরল, আর তোমাকে কাজ করার জন্য চেলসিদের দোকানেই আসতে হলো। সে ইচ্ছা করেই তোমাকে ফাঁদে ফেলেছিল। রোজ বেরিয়ে আসে এবং রাজকন্যার মতো শান্তভাবে চেলসিকে বলে, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি সেই বিশ্বাস ভেঙেছো। তোমার বাবা তার দোকানটি তোমার উপর ভরসা করে রেখে গিয়েছিল, কিন্তু তুমি সেই বিশ্বাসও ভেঙেছো। তার নিশ্চয়ই খুব খারাপ লাগছে এটা ভেবে যে তার মেয়ের মনে এমন বাজে চিন্তা রয়েছে। একথা বলেই রোজ সেখান থেকে চলে যায়। তার এমন আচরণ দেখে সবাই তার ধৈর্যের প্রশংসা করতে শুরু করে। সবাই লক্ষ্য করে যে সে চেলসির ওপর চিৎকার করেনি বা কোনো খারাপ কথাও বলেনি। রোজ চলে যাওয়ার পর স্কুলের গ্রুপ চ্যাটে আলোচনা শুরু হয়ে যায় যে রোজের মধ্যে একজন রাজকুমারী হবার সব গুণই আছে। চেলসি এতে অসন্তুষ্ট হয়। সে বলে, আমি যা করতে চেয়েছিলাম তা হলো না। এরপর সে ব্রকিকে বলে সে রাজকুমারী হতে পারে, কিন্তু আমি হব রানী, আমি তাকে কখনোই ছাড়বো না। এই ঘটনার পর রোজ ও কার্টারের বন্ধুত্ব আরো গভীর হয়ে যায়। রোজ কার্টারকে বলে, প্রাসাদে আমার একজন কস্টিউম ডিজাইনার ছিল, তিনি আমার খুব যত্ন নিতেন। মায়ের পাশাপাশি তার কথাও আমার খুব মনে পড়ে। প্রাসাদে তিনিই ছিলেন আমার একমাত্র বন্ধু। পরদিন সকালে স্কুলে 3 জন রাজকুমারীর নাম ঘোষণা করা হয়। চেলসি হয় প্রথম, কার্টার দ্বিতীয়, আর কার্টারের নাম শুনে রোজ আনন্দে আত্মহারা হয়ে পড়ে। তৃতীয় নামটি ছিল রোজের, যা শুনে সবাই অবাক। চেলসি ভেবেছিল ব্রকি সেই 3 জন রাজকুমারীর একজন হবে, কিন্তু তা হয়নি। তাই সে রোজের দিকে তাকিয়ে এক চিৎলে হাসি দিয়ে চলে যায়। সে রোজকে প্রতিযোগিতা থেকে সরিয়ে দিতে চেয়েছিল, কিন্তু পারেনি। এরপর সে ব্রকিকে বকাবকি করতে শুরু করে, তুমি নিজেকে ঠিকমতো তুলে ধরতেই পারোনি, তা না হলে তুমিই রাজকুমারী হতে পারতে। এই নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়। রাস্তায় কার্টার ও রোজকে দেখে ড্যানি রোজকে তার হোমকামিং পার্টিতে নাচের জন্য আমন্ত্রণ জানায়। কার্টার খুব খারাপ বোধ করে এবং বলে, আমাকে কেন আমন্ত্রণ জানালে না। সে হতাশ হয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু রোজ সরাসরি ড্যানিকে মুখের উপর বলে দেয়, না, আমি তোমার সাথে নাচে যাব না, আর যেতেও চাই না। এদিকে কেইন রানীকে হুমকি দিয়ে বলে, আমি ঘোষণা করতে যাচ্ছি যে শীঘ্রই আমাদের বিয়ে হতে চলেছে, ভয় পাবেন না, আমি আপনাকে বিয়ে করব না, শুধু ঘোষণাটাই দেব। আর আমি নিশ্চিত এই খবর শুনে আপনার মেয়ে নিশ্চয়ই ছুটে এখানে চলে আসবে। রানী এতে ভীষণ ক্ষিপ্ত হন। এরই মধ্যে ব্রকি ও তার বন্ধুরা লাইব্রেরিতে একটি স্প্যানিশ ম্যাগাজিন খুঁজে পায়, যেখানে রোজি সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে। জানা যায় যে রোজি আসলে একজন রাজকুমারী এবং তার রাজ্যটি দখল করে নিয়েছে স্বৈরাচারী কেন, যে শীঘ্রই রোজির মাকে বিয়ে করতে চলেছে। ম্যাগাজিনটিতে আরও বলা হয়েছে যে রোজ পালিয়ে এসেছিল এবং কেন তাকে বন্দি না করা পর্যন্ত রাজ্যটি আনুষ্ঠানিকভাবে তার দখলে আসবে না। এটি পড়ে সে বুঝতে পারে যে রোজি একজন রাজকুমারী এবং তার আসল নাম রোজ। সে সঙ্গে সঙ্গে চেলসিকে সেই লেখাটি দেখায়। এরপর চেলসি একটি পরিকল্পনা করে এবং তারা দুজনেই কার্টারের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এদিকে মলি মেসনকে ফোন করে জানায় যে কেন রোজকে বন্দি করার পরিকল্পনা করছে। বিষয়টি কি জানেন? কেন রানীকে বিয়ে করার ঘোষণা দিয়েছে, আর রোজের কানে যেন কোনোভাবেই এই খবর না পৌঁছায় সেদিকে খেয়াল রাখতে হবে, কারণ খবরটি জানলে সে হয়তো নিজের মাকে উদ্ধার করতে রাজ্যে ফিরে যাওয়ার বায়না ধরবে, আর তখন কেন তাকে বন্দি করে ফেলবে। এর কিছুক্ষণ পরেই চেলসি ও ব্রকি কার্টারের বাড়িতে এসে পৌঁছায়। তখন কার্টার বাড়িতে ছিল না। তারা দুজনে রোজকে একটি ম্যাগাজিন দেখিয়ে হুমকি দেয় এবং বলে, যদি তুমি না চাও তোমার আসল পরিচয় সবাই জেনে যাক, তবে রানী হওয়ার প্রতিযোগিতা থেকে তোমায় সরে দাঁড়াতে হবে। রোজ বলে, আমি সরে দাঁড়াতে রাজি, কিন্তু
কার্টার ইতিমধ্যেই নিজেকে প্রস্তুত করেছে। সে বলে, দয়া করে ওকে এই প্রতিযোগিতায় থাকতে দাও। ঠিক আছে, এমনিতেই ও আমার চেয়ে কম ভোট পাবে আর আমি সহজেই ওকে হারিয়ে দেব। দুজনেই চলে যায়, কিন্তু হোমকামিং পার্টির জন্য কেনা পোশাকটি যাওয়ার সময় তুলে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে যায়। ঠিক তখনই কার্টার সেখানে এসে পৌঁছায় এবং তাদের এমন অবস্থায় দেখে ভীষণ ক্ষিপ্ত হয়ে ওঠে। সে তৎক্ষণাৎ রোজের কাছে যায়। রোজ বলে, তুমি তো জানো কেন জোর করে আমার মাকে বিয়ে করতে চলেছে আর আমাকে আমার মাকে বাঁচাতেই হবে, আমাকে এই বিয়েটা আটকাতেই হবে। কার্টার বলে, শোনো, দয়া করে একটু ভাবো, তাড়াহুড়ো করলে সব ভেস্তে যেতে পারে। তুমি যদি ওখানে যাও তবে সে তোমাকে বন্দি করে ফেলবে। একটু ধৈর্য ধরো, আমি এ ব্যাপারে ভেবে দেখব। রোজ কিছুটা শান্ত হয়ে চলে যায়। এদিকে কার্টার রোজের পোশাকের ডিজাইনারকে ফোন করে জানায় যে রোজ খুব ভয় পেয়েছে, কেন তার মাকে বিয়ে করতে চলেছে এবং রোজ এখনই তার মায়ের কাছে যেতে চায়। কিন্তু ডিজাইনার তাকে বলে, দয়া করে এমনটা করবেন না, কেন কেবল রোজকে এখানে ফিরিয়ে আনার জন্যেই এই ঘোষণা দিয়েছে। রোজকে বন্দি করার পর সে এই রাজ্যের রাজা হবে, এটাই তার পরিকল্পনা। এই মুহূর্তে তার এখানে আসাটা নিরাপদ নয়। আর রানী সম্পূর্ণ সুস্থ আছেন, তাকে বলুন যেন সে তার মায়ের ব্যাপারে দুশ্চিন্তা না করে। কিন্তু কার্টার অন্য কোনো পরিকল্পনা করে। সে রোজের পোশাক ডিজাইনারকে তার পরিকল্পনার কথা জানায় এবং তিনি কার্টারের সাথে সহযোগিতা করতে রাজি হন। কার্টার বলে, প্রথমে আমাদের দুজনের থাকার জন্য একটি বাড়ির ব্যবস্থা করো। কামিং আউট পার্টির অনুষ্ঠানে পরার জন্য তার কাছে বিশেষভাবে তৈরি দুটি পোশাক পাঠাও, বাকিটা আমি দেখে নেব। ফোন রাখার পর কার্টার রোজের কাছে গিয়ে বলে, চিন্তা করো না, এখনই ফিরে যেও না। পরশুদিনের ওই অনুষ্ঠানের পর ভালোভাবে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিও। রোজ এতে রাজি হন। এদিকে রোজের কস্টিউম ডিজাইনার কার্টারের পরিকল্পনা মতো কাজ করে। সে ক্যানকে বলে, আমি জানি এই রাজ্যের রানীর আর কোনো ক্ষমতা নেই এবং আপনিই রাজা হতে চলেছেন। সেই জন্য আমি আপনাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। যদিও আমি রানীর নুন খেয়েছি, তবুও আমি আপনাকে এই কথাগুলি বলে বিশ্বাসঘাতকতা করছি। আসলে রোজ আমাকে ফোন করে জানিয়েছিল যে তার স্কুলে একটি হোমকামিং পার্টি আছে। সে সেখানে পড়ার জন্য আমার কাছে একটি পোশাক চেয়েছিল। আমি তার জন্য পোশাকটি তৈরিও করে রেখেছি। ওই পোশাক দেখেই আপনি রাজকন্যাকে সহজেই চিনতে পারবেন এবং তাকে এখানে নিয়ে আসতে পারবেন। কেন জিজ্ঞেস করে, আপনি কি সত্য বলছেন? আমি কিভাবে আপনাকে বিশ্বাস করব? সে উত্তর দেয়, আমি একদম সত্যি বলছি। সে কেনকে একটি নীল গাউন দেখিয়ে বলে, এই পোশাকটাই আমি রোজের জন্য পাঠাবো। কেন তাতে আশ্বস্ত হয়ে তার লোকজন নিয়ে চলে যায়। এরপর আমরা জানতে পারি যে পোশাক ডিজাইনার কার্টারের পরিকল্পনা অনুযায়ী দুটি পোশাক তৈরি করেছিলেন এবং সেগুলো কার্টারের বাড়িতে পাঠিয়েও ছিলেন। রোজ অবাক হয়ে ভাবে যে সে তো কোনো পোশাকের অর্ডারই দেয়নি, তাহলে কে এগুলো পাঠালো? কার্টার তাকে নিজের পরিকল্পনার কথা কিছুই বলে না। সে শুধু বলে, আমি তোমার পোশাক ডিজাইনারের কাছ থেকে আমাদের দুজনের জন্য দুটি পোশাক আনিয়েছি, তোমার জন্য এই গোলাপি রঙেরটি আর আমার জন্য এই নীল রঙেরটি। তাই পার্টির দিন রোজ গোলাপি পোশাক এবং কার্টার নীল পোশাক পরে। তারা দুজনেই ম্যাসনকে বিদায় জানিয়ে পার্টির উদ্দেশ্যে রওনা হয় আর ম্যাসনও কোনো জরুরি কাজের জন্য বেরিয়ে পড়ে। তারপর দেখা যায় বাসটি হোমকামিং পার্টির ভেন্যুতে থামে এবং বেশ কয়েকটি মেয়ে সুন্দর পোশাক এবং মুখোশ পরে বাস থেকে বের হয়। সমস্ত ছেলে তাদের দিকেই তাকিয়ে থাকে এবং চার্লসি এই বিষয়টি একদমই পছন্দ করে না যে কেউ তার দিকে মনোযোগ দিচ্ছে না। তাদের বন্ধুরা সবাই মেয়েদের দিকেই তাকিয়েছিল, যদিও তারা মুখোশ পরেছিল, এবং চার্লসি বিরক্ত হয়ে গাড়ির দরজা বন্ধ করে দেয়, কিন্তু তার পোশাক সেখানে আটকে যায় এবং চার্লসি গাড়ির দরজা বন্ধ করতে গিয়ে তার পোশাক আটকে জামাটা ছিঁড়ে যায়। এটি একটি ভালো জিনিস ছিল। এখন সে সাহায্যের জন্য এডওয়ার্ড এবং ড্যানিকে ডাকে, কিন্তু তাদের মনোযোগ ছিল মুখোশধারী মেয়েদের দিকে। চার্লসি প্রচন্ড রেগে যায় আর সে গাড়ির দরজা খুলতে সক্ষম হয় এবং পড়ে যায়। অনেক কষ্টে সে উঠে ভিতরে চলে গেল। তার পোশাক এবং চুলের স্টাইল সবই নষ্ট হয়ে গেছে এবং ভিতরে রোজ এবং কার্টার
ছেলেদের সাথে আনন্দে নাচছিল। কার্টারকে ওই নীল পোশাকে দেখে ড্যানি তার কাছে এসে বলে, তোমাকে এই নীল পোশাকে রাজকন্যার মতো লাগছে। কার্টার, তুমি কি আমার সাথে নাচবে? তুমি কি আমার সাথে ডেট করবে? কিন্তু কার্টার বলে, তোমার সাথে নাচ করতে হলে তো আমায় রোজ রোজ নতুন পোশাক পরতে হবে। শুধু এইটুকু? আমি তো এই পোশাকটা মাত্র একদিনের জন্য পরেছি। আগামী কালই আমি আবার মাছ ধরার সরঞ্জাম বিক্রেতা হয়ে যাব। তখন কি তুমি আমার সাথে ডেট করতে চাইবে, নাকি কেবল সুন্দর দেখালেই আমার সাথে ডেট করবে? আমি তো সবসময়ই তোমার পিছু পিছু ঘুরতাম, কিন্তু মনে হতো তুমি আমায় কোনো তোয়াক্কাই করো না। মনে হতো যেন আমি তোমার চোখেই পড়তাম না। এখন সমস্যাটা কি? মানে সুন্দর দেখালেই আমি দারুণ, আর সুন্দর না দেখালেই আমি জঘন্য, এমন মানসিকতার কোনো ছেলের সাথে আমি নাচতে চাই না। দয়া করে অন্য কাউকে খুঁজে নাও। ড্যানি চলে যাবার পর রোজ কার্টারকে বলল, খুব ভালো, তোমার কাছ থেকে আমি এটাই আশা করেছিলাম। তুমি দারুণ কাজ করেছো। এই ধরনের ছেলেদের সাথে এমনটাই করা উচিত। তুমি নিশ্চয়ই এমন কাউকে খুঁজে পাবে যে তোমাকে সত্যিই ভালোবাসবে। এরই মধ্যে চেলসি বাথরুমে গিয়ে কাঁদতে শুরু করে। সে ব্রকিকে বলে, আমার পোশাক, আমার চুলের স্বাদ সবকিছু নষ্ট হয়ে গেছে। দয়া করে এটা দ্রুত ঠিক করে দাও। আজকের পার্টিতে আমাকেই সবচেয়ে সুন্দর দেখাতে হবে। আমি সেরা, আমার চেয়ে ভালো কেউ হতেই পারবে না, আর হওয়া উচিতও নয়। অর্থাৎ সে অত্যন্ত স্বার্থপরের মতো কথা বলছে। ব্রকি খুব রেগে যায় এবং বলে, তুমি সবসময় শুধু নিজের কথাই ভাবো। আমি কি তোমার দাসী যে সব সময় তোমাকে সুন্দর করে সাজাতেই ব্যস্ত থাকবো? সে রেগে সেখান থেকে চলে যায়। এদিকে পার্টিতে কার্টার হঠাৎ সবাইকে দ্রুত মুখোশ পরে নিতে বলে। জানা যায় যে রোজকে ধরে নিয়ে যাওয়ার জন্য কেন ও তার লোকজন সেখানে এসে পড়েছে। তাই কার্টার সবাইকে মুখোশ পরতে বলে, যাতে কেন বা তার লোকজনেরা কারো মুখ দেখতে না পায়। আসলে কেনের এই দেশে প্রবেশের কোনো অনুমতি নেই, সে এখানে অবৈধভাবেই এসেছে। যেহেতু সবাই মুখোশ পরে আছে, তাই সে নীল পোশাক পরা মেয়েটিকে খুঁজতে থাকে। কারণ পোশাকের ডিজাইনারের কথা নিশ্চয় মনে আছে, তিনি বলেছিলেন যে এই নীল পোশাকটি রাজকুমারের জন্য তৈরি করা হয়েছে, আর রোজ পার্টিতে এই পোশাকটিই পরবে। কে নীল পোশাক পরা মেয়েটিকে দেখতে পায়, কিন্তু সে জানে না যে মেয়েটি আসলে রোজ নয়, বরং কার্টার। সে কার্টারের কাছে গিয়ে বলে, শোনো রাজকুমারী, আমি জানি তুমি রোজ, চুপচাপ আমার সাথে চলে আসো, তা না হলে তোমার জন্য ভালো হবে না। যদি চিৎকার করো তবে তোমার মা মারা যেতে পারে। কোনো কথা না বলেই কার্টার তার কথায় সাড়া দেয়। এদিকে পার্টিতে রোজকে রানী হিসাবে ঘোষণা করা হয়, কারণ তার ভালো গুণাবলীর কারণে অধিকাংশ মানুষই তাকেই ভোট দিয়েছিল। সে আনন্দে আত্মহারা, কিন্তু এখন সে কার্টারকে খুঁজছে, অথচ তাকে কোথাও খুঁজে পাচ্ছে না। এরপর সে মঞ্চে ওঠে এবং এক আবেগঘন বক্তৃতা দেয়। সে বলে, এখানে আসার সময় আমার কোনো প্রকৃত বন্ধু বা পরিচিত কেউ ছিল না, কিন্তু এখানে আমি বন্ধুত্ব, বিশ্বাস, ভালোবাসা সবকিছুই পেয়েছি। কার্টার আমাকে তার হৃদয়ে জায়গা দিয়েছে, আর তাকে ধন্যবাদ জানিয়ে শেষ করা যাবে না। সে কার্টারকে খুঁজতে বেরিয়ে আসে। রানীর মুকুটের প্রতি আচ্ছন্ন চেলসি বলে, এটা আমার, আমাকে মুকুটটা দাও। রোজ বলে, ঠিক আছে, এটা নাও। সে মুকুটটি তার দিকে বাড়িয়ে দেয়, কিন্তু সেটি নেওয়ার চেষ্টা করার সময় চেলসি পুলের জলে পড়ে যায়। রোজ ঘটনাস্থল থেকে কিছুটা দূরে এসে দেখে কেন কার্টারকে নিয়ে যাচ্ছে। ভুলবশত কার্টারকেই রোজ ভেবে সে তাকে ধরেছিল। রোজ তাকে ডাক দেয়। সে ঘুরে দাঁড়ায় এবং রোজকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে কেন চমকে যায়। তাহলে এটা কে ছিল? এরপর রোজ কার্টারকে ধমক দিয়ে বলে, তুমি কি করতে যাচ্ছিলে? তুমি যে মিথ্যা বলে তার সাথে এসেছিলে, সেটা যদি সে বুঝতে পারতো তবে সে তোমাকে মেরেই ফেলতো। কার্টার বলে, আমার সব পরিকল্পনা করাই ছিল। তুমি কেন বেরিয়ে এলে রোজ? রোজ তখন বলে, শোনো কার্টার, এরা আমাকেই নিতে এসেছে এবং আমি এদের সাথেই যাচ্ছি।
আমার কারণে আমি তোমার জীবন বিপদে ফেলতে চাই না। কেন রোজকে নিয়ে হেলিকপ্টারের দরজা খোলে, কিন্তু ভেতরে মেসন ও মলিকে দেখে সে হতবাক হয়ে যায়। মেসন আগেই জানতো যে কেইন আসছে, কিন্তু কেইনের কোনো আইনি অনুমতি ছিল না, তাই মেসন তার সাথে মার্কিন পুলিশ নিয়ে এসেছিল। কেন বলে, আমি একটা রাজ্যের রাজা। মেসন উত্তর দেয়, এটা যুক্তরাষ্ট্র, বুঝলে, এখানে কোনো রাজা নেই। তাছাড়া তুমি আমাদের দেশে অবৈধভাবে প্রবেশ করেছো, তার ওপর আবার একটা মেয়েকে অপহরণ করছো। তোমাকে কোথায় পাঠানো উচিত জানো? কোনো প্রাসাদে নয়, বরং জেলখানায়। এরপর মার্কিন পুলিশ তাকে গ্রেপ্তার করে। রোজ ও কার্টার একে অপরকে জড়িয়ে ধরল। কার্টার বলল, এবার তুমি তোমার রাজ্যে ফিরে যাবে। রোজ বলল, আমার জন্য তুমি নিজের জীবন বাজি রাখতেও প্রস্তুত ছিলে। সত্যি তুমি দারুণ একজন মানুষ এবং প্রকৃত বন্ধু। তাই তো আমি আমার পক্ষ থেকে তোমাকে রানীর এই মুকুটটা দিচ্ছি। সে কার্টারের মাথায় মুকুটটা পরিয়েই দিতে যাচ্ছিল, ঠিক তখনই চেলসি এসে সেটা কেড়ে নিল। কার্টার বলল, বাদ দাও তো, ওটার আসলে কোনো দরকারই নেই। এরপর মেসন কার্টারকে জিজ্ঞেস করলো, তুমি আমাকে তোমার পরিকল্পনার কথা আগে বলনি কেন? আমি যদি ঠিক সময়ে না আসতাম তাহলে কি হতো? কার্টার উত্তর দিল, আপনার না আসার কোনো প্রশ্নই ওঠে না বাবা। আমি খুব ভালো করেই জানতাম যে রোজের পোশাকের ডিজাইনার মলিকে খবরটা দেবে, আর মলি নিশ্চয়ই আপনাকে জানাবে, আর আপনিও নিশ্চিতভাবেই আমাদের সাহায্য করতে ছুটে আসবেন। আমার পরিকল্পনা ঠিক এমনটাই ছিল। মেসন তার মেয়ের প্রশংসা করে বললেন, তুমি সত্যিই খুব সাহসী। পরের দৃশ্যে রোজ তার রাজ্যে ফিরে আসে এবং তাকে সিংহাসনে বসানো হয়। সেখানে রোজের স্কুলের সব বন্ধু বান্ধবীরাই উপস্থিত থাকে। সবাই যখন বুঝতে পারে যে সে আসলেই একজন সত্যিকারের রানী, তখন তাদের আনন্দের সীমা থাকে না। এই আনন্দঘন মুহূর্তটির মাধ্যমেই গল্পের সমাপ্তি ঘটে। এই গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তবে দয়া করে একটি লাইক ও শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।